ড্রামার শুরুতেই আমরা মেইন হিরোইন এন জিয়াংকে দেখতে পাই। অন্যদিকে কোকো আর জুনকে দেখা যায় একটি গাড়ির ভেতরে। কোকো বলে, তুমি তো দেখছি খুব বিজি। এন জিয়াং কি তোমার জন্য এনাফ না? কিছুদিন পর তুমি জিয়াং ফ্যামিলির সান ইন ল হতে চলেছ। জুন বলে, কি বলছো তুমি এসব? নিজেকে ওর সাথে কম্পেয়ার করছো? ওর ভেতর তো কোনো ইমোশনই নেই। একটা পাথরও হয়তো ওর চেয়ে ভালো। ও যদি আমাদের ফ্যামিলির বিজনেস রিলেটেড কেউ না হতো তাহলে আমি কখনোই ওর মুখও দেখতাম না। আমার তো মনে হয় ওর কখনো বাচ্চাও হবে না। কোকো বলে, কিন্তু ফ্যামিলির জন্য হলেও তো ওকে তোমার বিয়ে করতেই হবে। জুন বলে, হ্যাঁ তাতে কি, আমার বেবি তুমি বার্থ দিয়ে দাও। এটা শুনে কোকো হাসতে থাকে। এরপর যখনই তারা ফিজিক্যাল রিলেশন করতে যাবে ঠিক তখনই ওখানে এন জিয়াং এসে গাড়ির দরজা খুলে দেয়। ওকে দেখে কোকো আর জুন পুরোই শকড হয়ে যায়। জিয়াং জুনকে একটা পাঞ্চ মেরে মাটিতে ফেলে দেয়। ওর বুকের উপর পা রেখে জিয়াং বলে, আমার টাকায় খেয়ে পড়ে আবার আমাকেই ধোকা দেওয়ার চেষ্টা করছো? আমি তোমাকে ফায়ার করছি। জুন বলে, তোমার এত বড় সাহস? আমিও দেখি আমি ছাড়া তোমার কোম্পানিতে কে কোঅপারেট করে। আমাকে ছাড়া তোমার কোম্পানি চলবেই না। জিয়াং বলে, সেটা আমার উপরেই ছেড়ে দাও। এই বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা এন জিয়াংকে তার গাড়িতে দেখতে পাই, যেখানে সে ডুয়াকে ফোন করে বলে, আমি শুনেছি তোমার ভাই জুংমুন কোম্পানির প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট। প্লিজ ওকে বলো ও যেন আমার জন্য একটা ফেভার করে দেয়। ও চায়না ব্যাগ গেলে ওর সাথে আমার একটা মিটিং ফিক্স করে দিও। কাউকে মারার জন্য আমার একজন লোক দরকার। এই বলে জিয়াং ফোনটা রেখে দেয়। পরের সিনে এন জিয়াং আর ডুয়াংকে একসাথে দেখা যায়। জিয়াংকে দেখে মনে হচ্ছিল ও অনেক পরিমাণে ড্রিঙ্কস করেছে, তাই ডুয়া ওকে সামলানোর চেষ্টা করছে। জিয়াং বলে, সে আজকে জুনকে অনেক মেরেছে। এটা শুনে ডুয়া বলে, সে না হয় মারল, ও এটারই যোগ্য, কিন্তু ওর জন্য এত ড্রিঙ্কস করলো কেন? জিয়াং কিছুই বলে না। জিয়াংয়ের মূলত আজ যাওয়ার কথা ছিল 666 নম্বর রুমে। ডুয়া জিয়াংকে রুমের সামনে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু রুম নম্বর 999 দরজায় জিয়াংয়ের হাত লেগে নম্বর প্লেট উল্টে 666 হয়ে যায়। ফলে এন জিয়াং ভুল রুমে ঢুকে যায়, যেখানে আমরা কাউকে শাওয়ার নিতে দেখতে পাই, যার নাম ছিল জিংচ্যান। ওয়াশরুম থেকে বেরিয়ে এন জিয়াংকে দেখা মাত্রই জিংচ্যান ওকে চিনতে পেরে যায়। মূলত এন জিয়াং রিসেন্টলি জিংচ্যানকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছে। এন জিয়াং জিংচ্যানের বডি দেখে ওকে হাক করে দেয়। জিংচ্যান বলে, তুমি এখানে কি করছো? জিয়াং বডিতে টাচ করতে করতে বলে, আমি এখানে তোমাকে আমার করতে এসেছি। চ্যান জিয়াংকে কিস করে দেয়। পরদিন সকালে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাই। গতরাতে তারা একসাথে নাইট স্পেন্ড করেছে। এন জিয়াং চোখ খুলতেই শকড হয়েছে। জিয়াং ভাবতে থাকে, আমি তো ডুয়াকে একটা ভালো বক্সিং কোচ খুঁজে দিতে বলেছিলাম, কিন্তু ও ভুল বুঝে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এরপর এন জিয়াং জিংচিয়ানের বডি দেখে ওটাকে ফেক ভাবে। ওটা রিয়েল নাকি ফেক সেটা চেক করতে জিয়াং যখনই ব্ল্যাঙ্কেটের ভেতরে হাত দিতে যাবে ঠিক তখনই জিংচিয়ানের ঘুম ভেঙে যায়। এন জিয়াং তার বডির অনেক প্রশংসা করতে থাকে আর বলে, তোমার বডি আমার অনেক ভালো লেগেছে। এখানে টাচ করতে আলাদাই ফিল পাওয়া যায়। এই প্রথম আমি কোনো ছেলেকে টাচ করছি। আর তাছাড়া তুমি লাস্ট নাইটে অনেক ভালো পারফর্ম করেছ। এন জিয়াং জিনচ্যাংকে আরও বলে, একজন বক্সিং কোচ মাসে কত টাকা ইনকাম করে? আমি একজন বয়ফ্রেন্ড খুঁজছি, আর আমি তার জন্য তোমার কথা ভাবছি। জিংচ্যান অবাক হয়ে বলে, বক্সিং কোচ? আমাকে তোমার এই টাইপের ছেলে মনে হয়? এন জিয়াং বলে, তুমি এসব বলে নিজের দাম বাড়াতে যাচ্ছ? তুমি দেখতে সুন্দর, তাই তোমাকে একটা অফার দিলাম। আবার এটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমার আগে পিছে তো অনেক ছেলেই ঘোরে। এসব শুনে জিংচ্যান রেগে গিয়ে এন জিয়াংয়ের হাত ধরে বলে, তুমি আমার সাথে বেড শেয়ার করেছো বলে কি এমন ভাবছো যে যখন ইচ্ছা আমাকে কিনে নেওয়া যায়? তুমি কিন্তু অতিরিক্ত করছো। এন জিয়াং জিংচিয়ানকে একটা কার্ড দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এটা ধরো, আর আজ থেকে তুমি আমার পার্সোনাল ম্যান। জিংচ্যান এন জিয়াংয়ের কথা বুঝে ওঠার আগেই এন জিয়াংয়ের কাছে ডুয়ার ফোন আসে। ডুয়া বলে, কাল রাতে তুমি রুম নম্বর 666 কেন যাওনি? এন জিয়াং বলে, আমি তো রুম নম্বর 666 আছি। তখন জিংচ্যান বলে, এই রুম নম্বর 999। তখন জিংচিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এন জিয়াং জিংচ্যানকে বলে, তাহলে তুমি কে? জিংচ্যানকে কথা এড়াতে থাকে। সে তার আসল পরিচয় দেয় না, যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরে যায়। সে বলে, আই এম সরি, আমি হয়তো ভুল রুমে চলে এসেছি। এই বলে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। জিংচ্যান এন জিয়াংকে বলে, আমি তোমার সাথে এই ধরনের রিলেশনশিপে থাকতে চাই না। কাল রাতে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, এখন থেকে তুমি আমার রেসপন্সিবিলিটি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে এন জিয়াং শকড হয়ে যায়। প্রথমে রাজি হলেও জুনের কথা মনে করে এন জিয়াং জিনচ্যাংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে ম্যারেজ সার্টিফিকেট সহ দেখতে পাই।
এনজিয়াং জিনচ্যাংকে এখনো বক্সিং কোচই ভাবছিল, তাই জিনচ্যাংকে বলে, আমি তোমাকে আমার সাথে ফ্যামিলি ইন্ট্রোডিউস করাচ্ছি। আমি লু জিনচ্যাং, আমি জ্যাংইউ গ্রুপ থেকে বিলং করি। হঠাৎ ওখানে জুন আর কোকো চলে আসে। জুন বলে, তুমি এখানে কি করছো? ও বুঝেছি, যখনই জানতে পেরেছ আমি আর কোকো ম্যারেজ সার্টিফিকেট নিতে এসেছি, ঠিক তখনই আমাকে আটকাতে চলে এসেছ। এনজিয়াং বলে, চুপ থাকো, মুখে যা আসে তাই বলে দিতে ইচ্ছে করে। আমি তোমাকে আটকাতে কেন আসবো এখানে? এনজিয়াং জিনচ্যাংয়ের হাত ধরে বলে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। জুন বলে, তুমি নাকি কোনো ছেলেকে টাচ করো না, তাহলে এটা কি? জুন এনজিয়াংয়ের হাত ধরে নিজের দিকে টানার চেষ্টা করলে এনজিয়াং তার হাত ছাড়িয়ে জুনকে সজোরে একটা পাঞ্চ মেরে দেয়, যেটা দেখে জিনচ্যাং এনজিয়াংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিনে আমরা এনজিয়াং আর জিনচ্যাংকে গাড়িতে দেখতে পাই, যেখানে জিনচ্যাং বলে, যদি তুমি মুন গ্রুপের সাথে কোঅপারেট করতে চাও তাহলে আমি তোমার হেল্প করতে পারি। এনজিয়াং বলে, আমি জানি তুমি মুন গ্রুপের হয়ে কাজ করো, কিন্তু ওখানকার প্রেসিডেন্ট কোনো নর্মাল কেউ না, তুমি ওসব নিয়ে ভেবো না। আমরা একটা বেবি চাই, এখন তোমার মেইন কাজ হচ্ছে আমাকে প্রেগনেন্ট করা, তুমি সেটাই মনোযোগ দাও। এ কথা শুনে জিনচ্যাংয়ের হাসি থামতেই চায় না। হঠাৎ এনজিয়াংয়ের কাছে তার গ্র্যান্ডপার কল আসে। সে বলে, এসব কি শুনছি, জুন নাকি তোমাকে বিয়ে না করে কোকোকে বিয়ে করেছে, আমাকে ইনভাইটেশনও পাঠিয়েছিল। তখন ওখানে এনজিয়াংয়ের আঙ্কেলও ছিল। সে বলে, ওই ফ্যামিলিতে আমরা কত টাকা ইনভেস্ট করেছি, এনজিয়াংয়ের জন্য তো এবার আমরা দেউলিয়া হয়ে যাব। জিয়াংয়ের গ্র্যান্ডপা তাকে চুপ থাকতে বলে। এনজিয়াং তাকে গ্র্যান্ডপাকে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন রাখি। এই বলে সে ফোনটা কেটে দেয় আর জিনচ্যাংকে বলে ক্যাব বুক করতে চলে যেতে। আর জিনচ্যাং বলে, আমাকে তোমার ফ্যামিলির সাথে মিট করাবে না? এনজিয়াং বলে, আগে নিজের একটা পরিচয় তো বানাও। একথা শুনে জিনচ্যাং আবারও হাসতে শুরু করে। এরপর সে গাড়ি থেকে নামলে তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে চলে আসে তাকে পিক করতে। জিনচ্যাং গাড়িতে বসলে অ্যাসিস্ট্যান্ট বলে, প্রেসিডেন্ট, আমি জানতে পেরেছি কে আপনার ঠিকানা লিক করেছিল। ও জিয়ামক গ্রুপের জেনারেল ম্যানেজার, মানে এনজিয়াং এর আঙ্কেল। হতে পারে এনজিয়াং আর ওর আঙ্কেল মিলে আপনার জন্য কোনো ফাঁদ পেতেছে। জিনচ্যাং বলে, এনজিয়াং এমন মেয়ে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ওকে ঠিকমতো চেনেন বা ওর সম্পর্কে সবকিছু জানেন? জিনচ্যাং তার ম্যারেজ সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে বলে, খুব ভালো মতো। আর কিছু জানতে চাও? অ্যাসিস্ট্যান্ট মুচকে হেসে বলে, স্যার, আপনি জেনে নিয়েছেন মানে আমিও জেনে গেছি। জিনচ্যাং বলে, এনজিয়াং আমার ব্যাপারে কিছুই জানে না, তাই ওর সামনে নিজের মুখটা একটু বন্ধ রেখো। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে স্যার, তাই হবে। নেক্সট সিনে এনজিয়াংকে গাড়ি থেকে নামতে দেখা যায়, যেখানে তার সাথে জুনের দেখা হয়ে যায়। জুন তাকে বলে, কি ব্যাপার, এক আছে, তোমার সাথে তোমার এক্টর হাজব্যান্ড কোথায়? জুন তার হাতে থাকা একটি কার্ড দেখিয়ে বলে, দেখো, আমি তোমার গ্র্যান্ডপাকে আমার বিয়েতে ইনভাইট করতে এসেছি। জুন এনজিয়াং বেটার লাস্ট সুযোগ দিতে চায় এবং তাকে টাচ করতে চায়, আর ঠিক তখনই এনজিয়াং জুনকে একটা থাপ্পড় মেরে দেয়। জুন বলে, তুমি আমাকে মারলে কেন? এনজিয়াং বলে, নেক্সট টাইম এমন কিছু করার চেষ্টা করলে এর চেয়ে বেশি কিছু পাবে। জুন জিয়াংকে কনভিন্স করার চেষ্টা করলে আবারও একটা থাপ্পড় খায়। এরপর এনজিয়াং ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুন রেগে গিয়ে ভারী কিছু দিয়ে পেছন থেকে এনজিয়াংকে হিট করতে যায়। আর ঠিক তখনই ওখানে জিনচ্যাং এসে এনজিয়াংকে বাঁচিয়ে নেয়। এটা দেখে জুন ওখান থেকে দৌড়ে পালায়। জিনচ্যাংকে দেখে এনজিয়াং খুবই খুশি হয়ে যায়। হঠাৎ ওখানে এনজিয়াং এর আঙ্কেল চলে আসে আর দূর থেকে মিস্টার রকি বলে ডাক দেয়। এনজিয়াং বুঝতে পারে তার আঙ্কেল হয়তো জিনচ্যাংকেই ডাকছে। এনজিয়াং জিনচ্যাংকে বলে, তুমি মিস্টার রকি? তখন সে দেখে তার আঙ্কেল একটা গাড়ির কাছে গিয়ে মিস্টার রকি বলে কারোর সাথে কথা বলতে থাকে। মূলত গাড়ির ভেতরে ছিল জিনচ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট। এনজিয়াং এর আঙ্কেল জিনচ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টকে ভুলবশত জিনচ্যাং মনে করেছিল। জিনচ্যাং কোনোভাবে এনজিয়াংকে ম্যানেজ করে দেয়। এরপর এনজিয়াং তার গ্র্যান্ডপার কাছে চলে যায়। গ্র্যান্ডপা বলে, জুন তোমাকে ডিস্টার্ব করছে না তো? এনজিয়াং বলে, জুন করবে আমাকে ডিস্টার্ব? তার জন্য তো ওকে আরেকবার জন্ম দিতে হবে। এই কথা শুনে গ্র্যান্ডপা হাসতে থাকে। গ্র্যান্ডপা জিনচ্যাংকে বলে, ওকে। জিয়াং ওর পার্টনার হিসেবে পরিচয় দেয়। এরপর এনজিয়াং জিনচ্যাংয়ের সাথে ওখান থেকে চলে যায়। বাইরে এসে জিনচ্যাং বলে, আমি কিভাবে তোমার পার্টনার? এনজিয়াং বলে, আমরা দুজন মিলে একটা নিউ জেনারেশন বানাতে চলেছি, তাহলে তুমি তো আমার পার্টনারই। জিনচ্যাং বলে, তুমি তো আমাকে তোমার লাভার বলেও পরিচয় দিতে পারতে, তুমি জানো আমি কে? এনজিয়াং বলে, হ্যাঁ জানি তো, বক্সিং কোচ। এটা শুনে জিনচ্যাং হাসতে থাকে আর বলে, সে একটা গ্রুপের প্রেসিডেন্ট। কিন্তু এনজিয়াং তার কথার গুরুত্ব না দিয়ে বলে, বুঝতে পেরেছি, তোমার অনেক টাকার প্রয়োজন, আমার কার্ডটা নাও আর মুখটা বন্ধ রাখো। হঠাৎ ওখানে জিনচ্যাংয়ের মা চলে আসে। সে বলে, তুমি আমাকে হোটেলে একা রেখে কেন চলে এসেছ? জিনচ্যাংয়ের মাকে দেখে এনজিয়াং ভুল বোঝে আর বলে, তোমার গার্লফ্রেন্ডও আছে? এই বলে রাগ করে এনজিয়াং ওখান থেকে চলে যায়। জিনচ্যাংয়ের মা বলে, ওর সাথে তোমার কি সম্পর্ক? জিনচ্যাং বলে,
আমি ওকে চেস করছিলাম আর তুমি এসে সব ঝামেলা করে দিলে। জিংচানের মা বলে, ঠিক আছে, এখন দ্রুত যাও আর ওর রাগ ভাঙাও। পরের সিনে এনজিয়াংকে আমরা একটা পার্টিতে দেখতে পাই, যেখানে এনজিয়াং মুন গ্রুপের প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসেছে। ওখানে জুনও ছিল, যে কিনা সব গেস্টদেরকে ওয়েলকাম করছিল। এনজিয়াংকে দেখতে পেয়ে জুন বলে, আমি তোমাকে ইনভাইট তো করিনি, তবুও তোমাকে ওয়েলকাম। হঠাৎই ওখানে কোকা চলে আসছে। সেই এনজিয়াংকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি এখানেও চলে এসেছো? আমার থেকে জুনকে কেড়ে নিতে এসেছো বুঝি? তখন ওখানে কোকোর বাবা এসে বলে, কে আমার মেয়েকে বুলি করার চেষ্টা করছে? কোকো বলে, দেখো না, ও আমার থেকে জুনকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এনজিয়াং বলে, আঙ্কেল আপনিই তো আমাকে এখানে ইনভাইট করেছেন, আর আমি নই, বরং কোকো নিজেই সিন ক্রিয়েট করছে। কোকোর বাবা কোকো কিছু না বলে এনজিয়াংকে কথা শুনিয়ে দেয়। কোকো আর তার বাবা মিলে সবার সামনে এনজিয়াংকে ইনসাল্ট করতে থাকে। এমনকি কোকো এনজিয়াংকে নীল ডাউন হয়ে মাফ চাইতে পর্যন্ত বাধ্য করে। কিন্তু ঠিক তখনই ওখানে মিস্টার রকি এন্ট্রি নেয়। মূলত জিংচ্যানই ছিল মিস্টার রকি। সে এসে এনজিয়াংকে ওঠায় আর বলে, কার এত বড় সাহস যে ওকে দিয়ে মাফ চাওয়াচ্ছে? কোকো আর তার বাবা মিস্টার রকিকে চিনতে না পারলে সে তাদের বিজনেস কন্ট্রাক্ট পেপার দেখায়, যেটা দেখলে কোকোর বাবা বুঝতে পারে এটাই মিস্টার রকি। সে জিংচ্যানের কাছে মাফ চাইতে থাকে। কোকো বলে, ওটা ফেক কন্ট্রাক্ট পেপার। এটা শুনে কোকোর বাবা তাকে একটা থাপ্পড় মেরে দেয়। কোকো মাফ চাইতে বললে সে না করে দেয়, যেটা শুনে তার বাবা আবারও একটা থাপ্পড় মেরে দেয়। জিংচ্যান আর এনজিয়াং যখন ওখান থেকে যেতে থাকে, কোকো তখন টেবিল থেকে একটা নাইফ নিয়ে ওদের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু ঠিক তখনই জিংচ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এতে সে তার হাত থেকে কিছুটা আঘাতও পায়। জিংচ্যানের গার্ডস এসে কোকোকে ধরে ফেলে। কোকোর বাবা বলে, আমার মেয়ে না বুঝে একটা ভুল করে ফেলেছে, এটার জন্য প্লিজ আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করবেন না। জিংচ্যান তখনই তাদের কোঅপারেশন ক্যান্সেল করে দেয় এবং তাদের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা একটা সাদা গাড়ি দেখতে পাই, যেখান থেকে অনেকগুলো গুন্ডা বের হচ্ছে, আর তাদের ভেতর ছিল কোকোর বাবা। সে ওই গুন্ডাদেরকে অর্ডার দেয়, ভেতরে গিয়ে অ্যাটাক করে দাও। এরপর আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে এনজিয়াং আর জিংচ্যান ডক্টরের চেম্বারে বসেছিল। কিছুক্ষণ পর একটা নার্স আসে এনজিয়াংকে চেক আপের জন্য নিয়ে যেতে। এনজিয়াং তার সাথেই চলে যায়। যেতে যেতে এনজিয়াং বুঝতে পারে নার্স তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা আসল নার্সকে দেখতে পাই, যে এনজিয়াংকে নিতে এসেছিল। জিজান শক্ট হয়ে বলে, একটু আগেই তো তুমি ওকে নিয়ে গেলে। নার্স বলে, এটা আপনি কি বলছেন? আমি তো এখানে প্রথমবার এলাম। এটা শুনে জিংচ্যান দ্রুত ওখান থেকে বেরিয়ে এনজিয়াংকে খুঁজতে যায়। নেক্সট সিনে আমরা এনজিয়াংকে বাধা অবস্থায় দেখতে পাই। এনজিয়াং তাকে ছেড়ে দিতে বললে কোকোর বাবা বলে, আমি তোমাকে ডিস্ট্রয় করে তবেই ছাড়বো। জিংচ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে, আমরা ম্যাডামকে খুঁজে পেয়েছি। এরপর জিংচ্যান তার সাথে সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু ওখানে গিয়ে তারা দেখে এনজিয়াং অলরেডি সবাইকে নীল ডাউন করে বসিয়ে রেখেছে। যেটা দেখে তো জিংচ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট শকড হয়ে যায়। জিংচ্যানের অ্যাসিস্ট্যান্ট আর গার্ডস কোকোর বাবাকে এবং বাকি গুন্ডাদেরকে ওখান থেকে নিয়ে চলে যায়। এনজিয়াং বলে, কি ব্যাপার, ও তোমার অ্যাসিস্ট্যান্ট সেজে ঘুরেছে কেন? জিংচ্যান বলে, ও আমার অ্যাসিস্ট্যান্টই, আর আমি হলাম মুন গ্রুপের প্রেসিডেন্ট। একথা শুনে এনজিয়াং আবারও হাসতে শুরু করে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে জিংচ্যান মুন গ্রুপের প্রেসিডেন্ট হতে পারে। পরদিন আমরা এনজিয়াংকে মুন গ্রুপের কোম্পানিতে দেখতে পাই। পরদিন জিংচ্যানের কোম্পানিতে নিলাম ছিল, এ কারণে আমরা এনজিয়াংকে ওখানে আসতে দেখতে পাই। নেক্সট সিনে জিংচ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, জুন তো সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে। এই কোম্পানির যাকে ও কাজিন বলছে তাকে তো ওর টাকায় নেয় ওর কাজিন প্রিটেন্ড করার জন্য। জিংচ্যান বলে, ব্যাপার না, এটা আমি হ্যান্ডেল করে নিতে পারবো। এরপর আমরা জুনকে ওই এমপ্লয়ের সাথে দেখতে পাই, যাকে সে কাজিন বলে পরিচয় দিয়েছিল। জুন তাকে বলে, তুমি খুব ভালো কাজ করছো। কিছুক্ষণ পর বিটিং স্টার্ট হয়। সর্বপ্রথম জুন বিট করে। এটা নিয়ে জুন আর এনজিয়াংয়ের মধ্যে কিছুটা ঝামেলা শুরু হয়। হঠাৎই হোস্ট অ্যানাউন্স করে ওখানে তাদের কোম্পানির প্রেসিডেন্ট হাজির হয়েছে। সবাই পেছনের দিকে তাকালে ওখানে জিংচ্যান আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। তাদেরকে দেখে সবাই শকড হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ওই এমপ্লয়িকে ডাকে, যাকে জুন তার কাজিন বানিয়েছিল। সে তাকে তার রেজিগনেশন লেটার ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এদিকে এনজিয়াংয়ের একটা ইম্পর্টেন্ট কল চলে আসায় সে ওদিকের কোনো বিষয়ই খেয়াল করে না। এনজিয়াং কল অ্যাটেন্ড করে ওখান থেকে বের হয়ে যায়। জুন বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। উপায় না পেয়ে সে জিংচ্যানের কাছে মাফ চাইতে থাকে, কিন্তু জিংচ্যান ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এনজিয়াংকে পুলিশ স্টেশনে দেখতে পাই। সে তার আঙ্কেলের বেইল করাতে এসেছিল। এখানে এনজিয়াং আর তার আঙ্কেলের মধ্যে খুব ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে আঙ্কেল এনজিয়াংয়ের দিকে পানির গ্লাস ছুঁড়ে মারতে গেলে জিংচ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। আঙ্কেল পুলিশের সামনে নাটক করতে থাকে আর এনজিয়াংকে অ্যারেস্ট করে নিতে বলে। পুলিশ অফিসার এনজিয়াংকে বলে তার আঙ্কেলকে নিয়ে যেতে।
এনজিয়াং এর আঙ্কেল এখন এনজিয়াংকে অ্যারেস্ট করতে পুলিশ অফিসারকে জোর করতে থাকলে পুলিশ অফিসার বলে, তুমি বেশি কথা বলো না, না হলে কিন্তু তোমাকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেব, যাও এখান থেকে। এনজিয়াং আর তার আঙ্কেল ওখান থেকে চলে গেলে জিংচ্যান পুলিশ অফিসারকে বলে, তোমার টাকা তুমি পেয়ে যাবে। এরপর বাইরে এসে আমরা জিংচ্যানকে এনজিয়াং এর গাড়িতে বসতে দেখি। এনজাইমং জিংচ্যানের উপর খুবই রেগেছিল, কারণ জিংচ্যান তার আসল পরিচয় তার থেকে লুকিয়েছে। এনজিয়াং জিংচ্যানকে রাগ দেখাতে থাকলে জিংচ্যান বলে, আমি তো তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এনজিয়াং বলে, তুমি কি আরেকবার চেষ্টা করতে পারতে না? তাহলে তো আমি বিশ্বাস করে নিতাম। জিংচ্যান কিছু বলার আগেই এনজিয়াং বলে, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাচ্ছি না, কালই ম্যারেজ ব্যুরো চলে এসো, আমি তোমাকে ডিভোর্স দিব, আর এখন আমার গাড়ি থেকে নামো। এরপর এনজিয়াং জিংচ্যানকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরের দিনে আমরা জিংচ্যানকে তার বাড়িতে দেখতে পাই, যেখানে তার এক্স গার্লফ্রেন্ড জিট্যাং এসেছিল। ওখানে জিংচ্যানের মা আর বোনও ছিল। জিংচ্যানের বোন বলে, শুনলাম তুমি নাকি আমার জন্য সিস্টার ইন ল খুঁজে ফেলেছ, আমি তো খুব এক্সাইটেড তার সাথে দেখা করার জন্য। জিংচ্যানের মা জিংচ্যানকে বলে তার ডটার ইন লকে নিয়ে আসতে। তখন জিচ্যাং বলে, তোমার গার্লফ্রেন্ডও আছে, আমাকে তো বলনি। জিংচ্যান বলে, এটা জানার তোমার কোনো অধিকার নেই। এই বলে জিংচ্যান ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা জিংচ্যানের মা আর তার বোনকে হাঁটতে দেখতে পাই। হঠাৎ ওখানে এনজিয়াং এর আঙ্কেল এসে তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে। তখন ওখানে এনজিয়াং চলে আসে। সে তার আঙ্কেলকে কিছু বলতেই যাবে, তার আগেই জিংচ্যানের বোন তার হিল এনজিয়াং এর আঙ্কেলের পায়ের উপর তুলে তাকে মাটিতে ফেলে দেয়। এনজিয়াং এর আঙ্কেল উপায় না পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর এনজিয়াং যখন জিংচ্যানের মাকে দেখে তখন তার মুড খারাপ হয়ে যায়। এনজিয়াং এর মা তার হাত ধরে বলে, আমাকে তোমার মনে আসছে? এনজিয়াং বলে, আপনি তো জিংচ্যানের গার্লফ্রেন্ড। একথা শুনে তারা দুজন খুবই হাসতে থাকে। জিংচ্যানের মা বলে, আমাকে কি এত ইয়াং মনে হয়? এনজিয়াং জিংচ্যানের বোনকে জিজ্ঞেস করে, তুমি ওর কি হও? সে বলে, আমাদের সম্পর্ক তো ফ্রেন্ডশিপের চেয়ে অনেক উপরে। এটা শুনে এনজিয়াং ভাবতে থাকে ও হয়তো জিংচ্যানের এক্স গার্লফ্রেন্ড। ঠিক তখনই ওখানে জিংচ্যান চলে আসে। তাকে দেখে তার মা আর বোন ওখান থেকে এক প্রকার পালিয়েই যায়। জিংচ্যান দেখে এনজিয়াং মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। জিংচ্যান বলে, কি হয়েছে? এনজিয়াং বলে, আমি তোমার সব গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ফেলেছি। জিংচ্যান বলে, কারা গার্লফ্রেন্ড? এসব কি বলছো তুমি? ওরা তো আমার মা আর বোন। কিন্তু এনজিয়াং তার কোনো কথা না বুঝেই বলে, আমি ডিভোর্স ফাইল করব। জিংচ্যান বলে, কিন্তু আমি ওটা সাইন করব না। এনজিয়াং ওখান থেকে রাগ করে চলে যায়। কিছুটা দূর থেকে এনজিয়াং এর আঙ্কেল তার ফোনে সবকিছু ভিডিও করে নেয় আর এসব দেখে মজা পেতে থাকে। তখন ওখানে জি জ্যাংও চলে আসে। সে ওদের দুজনকে একসাথে দেখে ভাবতে থাকে, আমাকে ওদের দুজনকে যেভাবেই হোক আলাদা করতেই হবে। পরের সিনে আমরা এনজিয়াংকে তার গ্র্যান্ডপার বাড়িতে দেখতে পাই। তার আঙ্কেলও তখন ওখানেই ছিল। সে এনজিয়াং এর গ্র্যান্ডপাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছিল। এনজিয়াং এর আঙ্কেল বলে, ও আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। গ্র্যান্ডপা বলে, ও যা বলছে তাকে সত্যি? এনজিয়াং বলে, ওনার জন্য আমাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, তাই আমি ওনাকে আমাদের কোম্পানি থেকে বের করে দিয়েছি। তখন আঙ্কেল এনজিয়াং এর নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যেটা শুনে গ্র্যান্ডপা তার লাঠি দিয়ে আঙ্কেলকে মারতে থাকে। আঙ্কেল জিচ্যানকে একজন ড্রাইভার হিসেবে গ্র্যান্ডপার কাছে পরিচয় দিয়ে দেয়। এনজিয়াং বলে, জিংচ্যান শহরের সবচেয়ে বড় কোম্পানির প্রেসিডেন্ট, আঙ্কেল মিথ্যে কথা বলছে। আঙ্কেল এনজিয়াংকে প্রুফ দেখাতে বললে এনজিয়াং বলে, আমি এক্ষুনি জিংচ্যানকে এখানে ডেকে নিচ্ছি, ও এলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এনজিয়াং জিংচ্যানকে ফোন করে ওখানে আসতে বলে। হঠাৎই গ্র্যান্ডপার শরীর খুব খারাপ হতে থাকলে এনজিয়াং তাকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এনজিয়াং গ্র্যান্ডপাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে আঙ্কেল বলে, এমনিতে ওনার বয়স হয়েছে, চলে যাওয়ার সময় হলে চলে যাক না, অসুবিধা কি? এনজিয়াং তার আঙ্কেলের মধ্যে এই বিষয়ে ঝামেলা শুরু হয়। কিছুক্ষণ পরেই ওখানে জিনচ্যাং এর এন্ট্রি নেয়। এনজিয়াং তাকে দেখে খুশি হয়ে যায় আর গ্র্যান্ডপার সাথে তার পরিচয় করিয়ে দেয়। আঙ্কেল বলে, ওর ড্রেসে ভুলে যেও না, ও যদি সত্যি কোনো বড় কোম্পানির প্রেসিডেন্ট হতো তাহলে কি ও কোনো গিফট নিয়ে আসতো না এখানে? এই বলে আঙ্কেল হাসতে শুরু করলে কয়েক সেকেন্ডের মধ্যেই জিংচ্যানের গার্ডস ওখানে গিফটের ঝড় তুলে দেয়। অ্যাসিস্ট্যান্ট সব গিফটের দাম বলে, সব মিলিয়ে মিলিয়নের উপরে। জিনচ্যাং তাদের কিছু অ্যাসেস্ট্র গিফট দেয়। আঙ্কেল বলে, এসব নকল। গ্র্যান্ডপা তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, চুপ থাকো, আমি সব চেক করেছি, সবকিছুই আসল। এই বলে সে আঙ্কেলকে ওখান থেকে চলে যেতে বলে। হঠাৎই গ্র্যান্ডপার হার্ট অ্যাটাক হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে অ্যাসিস্ট্যান্ট এনজিয়াংকে এক গ্লাস দুধ দিয়ে বলে, আপনি সারাদিন কিছুই খাননি, এটা খেয়ে নিন। দুধের গন্ধ এনজিয়াং এর কাছে ফিশি লাগে, সে খেতে চায় না। অ্যাসিস্ট্যান্ট এবং জিনচ্যাং দুজনেই চেক করে বলে, দুধ ঠিকই আছে, তুমি খেয়ে নাও। অনিচ্ছাকৃতভাবে এনজিয়াং দুধটা খায়। ডক্টর এসে তাদেরকে জানায় পেশেন্টের সার্জারি করতে হবে। ওনার ফ্যামিলি মেম্বাররা চাইলে এখন ওনার সাথে দেখা করতে পারে। এরপর তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা জিনচ্যাংকে বলে, আমি চলে যাচ্ছি, আমার নাতনিকে দেখে রেখো। এরপর গ্র্যান্ডপা তাদের দুজনের হাত এক করে বলে, প্রমিস করো তোমরা সবসময় একসাথে থাকবে। এতে জিনচ্যাং হ্যাঁ বলে দেয়।
একই সাথে তারা যে ম্যারিড এটাও সে গ্র্যান্ডপাকে বলে দেয়। সেটা শুনে গ্র্যান্ডপা শকড হয়ে যায় এবং খুবই খুশি হয়। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে উনি এখন একদম সুস্থ আছেন, খুব দ্রুতই উনি ডিসচার্জ পেয়ে যাবেন। নেক্সট সিনে আমরা এন জিয়াং এর আঙ্কেল আর জি ট্যাংকে দেখতে পাই, যারা জি চ্যাং আর এন জিয়াংকে হার্ম করার প্ল্যান করছিল। এরপর আমরা দেখতে পাই এন জিয়াং এর কাছে তার আঙ্কেল ফোন করে বলে তোমার গ্র্যান্ডপাকে সুস্থ অবস্থায় পেতে চাইলে বাড়িতে চলে এসো। এ কথা শুনে এন জিয়াং ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে এবং গ্র্যান্ডপাকে খুঁজতে থাকে। তখন সে ওখানে আঙ্কেলকে দেখতে পায়। সে এন জিয়াং এর উপর একটা স্প্রে করে দিলে সাথে সাথেই এন জিয়াং সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ওখানে জি ট্যাং একটা লোককে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর লোকটা এন জিয়াংকে রুমে নিয়ে যায় এবং বেডের সাথে বেঁধে তার ফোনে ভিডিও অন করে দেয়। লোকটা এন জিয়াং এর সাথে কিছু করতেই যাবে, ঠিক তখনই এন জিয়াং ওকে পা দিয়ে মেরে নিচে ফেলে দেয়। এরপর ওখানে জিন চ্যাং চলে আসে এবং এন জিয়াংকে ফ্রি করে দেয়। জিন চ্যাং সবার সামনে ভালো সাজার অ্যাক্টিং করে। কিছুক্ষণ পর পুলিশ এসে আঙ্কেলকে অ্যারেস্ট করে নেয়। হঠাৎই এন জিয়াং এর বমি শুরু হলে জিন চ্যাং তাকে নিয়ে হসপিটালে চলে যায়, যেটা দেখে জি চ্যাং খুবই জেলাস ফিল করতে থাকে। নেক্সট সিনে হসপিটালে ডক্টর জিন চ্যাংকে রিপোর্ট দেখালে জিন চ্যাং খুবই খুশি হয়ে যায়, কারণ এন জিয়াং প্রেগনেন্ট ছিল। জিন চ্যাং এই নিউজটা মিডিয়াকে জানাতে চাইলে এন জিয়াং তাতে রাজি হয় না এবং জিন চ্যাং এর হাত থেকে রিপোর্টটা নিয়ে তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে, যেটা শুনে জিন চ্যাং এর সাথে তার ঝামেলা হয়ে যায় এবং জিন চ্যাং রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা এন জিয়াং এর জুয়াকে একসাথে দেখতে পাই। সে এসে এন জিয়াংকে বোঝায় জিং চ্যাং তোমাকে ডিভোর্স দেওয়া উচিত হবে না। হঠাৎই ওখানে জিং চ্যাং আর তার লোকজন চলে আসে, এসে তাদের উপর অ্যাটাক করে বসে। জিং চ্যাং এসে জিয়াংকে ব্ল্যাকমেল করে তার গাড়িতে নিয়ে বসায় আর এন জিয়াংকে বলতে থাকে সে জিন চ্যাংকে কতটা ভালোবাসে। কথা বলার এক পর্যায়ে জি চ্যাং তার গাড়ির ডোর ওপেন করে ইচ্ছাকৃতভাবে এন জিয়াংকে গাড়ি থেকে ফেলে দেয়। নেক্সট দিনে জিন চ্যাংকে ছুটতে ছুটতে হসপিটালে আসতে দেখা যায়। সে এন জিয়াংয়ের কেবিনে এসে দেখে সেখানে জি ট্যাংও আছে। জি ট্যাং জি চ্যাংকে দেখে কাঁদতে কাঁদতে মিথ্যা কথা বলতে থাকে। প্রথমে জি চ্যাং তার কথায় বিশ্বাস করলেও পরবর্তীতে সে এন জিয়াংয়ের কথা বিশ্বাস করে এবং অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় জি চ্যাংকে তার ওয়াইফের থেকে দূরে নিয়ে যেতে। এরপর জিন চ্যাং আর তার অ্যাসিস্ট্যান্ট যায় এন জিয়াংয়ের আঙ্কেলের কাছে। জি চ্যাং বলে গ্র্যান্ডপা কোথায় আছে বলে দাও, না হলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। টেবিলের উপর অ্যাসিস্ট্যান্টকে ছুরি রাখতে দেখে আঙ্কেল ভয় সবকিছু বলে দেয়। পরের সিনে যখন এন জিয়াং বাড়িতে ছিল তখন জিন চ্যাং গ্র্যান্ডপাকে নিয়ে বাড়িতে চলে আসে। গ্র্যান্ডপাকে দেখে এন জিয়াং খুবই খুশি হয়। এন জিয়াং বলে তুমি ঠিক আছো? এরপর গ্র্যান্ডপা বলে কিভাবে জিন চ্যাং তাকে বাঁচিয়েছে। এন জিয়াং জিন চ্যাংকে থ্যাঙ্কস বলে আর একে অপরের সাথে কথা বলে আবার সবকিছু ঠিকঠাক করে নেয়। নেক্সট সিনে আমরা মেজর হসপিটালের সিন দেখতে পাই, যেখানে কোকো অ্যাডমিটেড ছিল। জি চ্যাং ওর সাথে দেখা করতে এখানে এসেছিল। জি চ্যাং চকলেটের লোভ দেখে ওকে নিজের স্বার্থ হাসিল করতে চাচ্ছিল। এরপর এন জিয়াং আর জুয়াকে গাড়িতে দেখা যায়। তারা ডিসাইড করে তারা একটা রেস্টুরেন্টে যাবে আর সেখানে একসাথে খাবে। তারা ওখানে গিয়ে জিন চ্যাংকে দেখতে পায়, যে তার অ্যাসিস্ট্যান্ট এবং পার্টনারকে নিয়ে ওখানে মিটিং করতে এসেছে। কিছুক্ষণ পর হঠাৎ একটা লোক এসে এন জিয়াং আর জুয়াকে ডিস্টার্ব করতে শুরু করে। মূলত তাকে পাঠিয়েছিল জি ট্যাং। লোকটা এন জিয়াংকে হিট করার চেষ্টা করলে এন জিয়াং পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওখানে জিন চ্যাং এসে এন জিয়াংকে বাঁচিয়ে নেয়। লোকটা ছুরি নিয়ে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করলে তার বাবা ওখানে চলে আসে আর তাকে আটকে দেয়। সে একজন বিজনেসম্যান। জিন চ্যাং এর সাথে তার পরিচয় আছে। সে তার ছেলেকে এসব করতে দেখে একটা থাপ্পড় মেরে দেয় আর এন জিয়াং আর জি চ্যাং এর কাছে মাফ চাইতে থাকে। জি চ্যাং মিটিং ক্যান্সেল করে এন জিয়াংকে নিয়ে খেতে চলে যায়। এন জিয়াং খুব মজা করে খেতে থাকলেও জিন চ্যাং এর বমি আসতে থাকে। জিন চ্যাং বলে গত কয়েকদিন ধরে আমি তোমার পাশে বসে খেতে পারছি না, তোমার সিকনেস আমার ভেতরে চলে আসছে, কিছু খেতে গেলেই বমি হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট এসে জিন চ্যাংকে মিটিং করার জন্য ডাকলে জিন চ্যাং তার সাথে চলে যায় এবং ডোয়া এসে ওখানে বসে পড়ে। আর ঠিক তখনই এন জিয়াংয়ের বমি আসতে শুরু হয়। গত কয়েকদিনের ঘটনা এসেস করে ডোয়া বলে যখন জিন চ্যাং তোমার সাথে থাকে তখন তোমার কিছুই হয় না, ও চলে গেলেই তোমার বমি আসতে থাকে, আর ও যখন তোমার সাথে থাকে তখন ওর বমি আসে, তোমার থেকে দূরে গেলে আবার ঠিক হয়ে যায়। এন জিয়াংও বিষয়টা মনে করে দেখে ডোয়া ঠিকই বলছে। নেক্সট সিনে এন জিয়াং আর গ্র্যান্ডপা পুলিশ স্টেশনে যায় আঙ্কেলের সাথে দেখা করতে। তারা যাওয়া মাত্রই আঙ্কেলের গ্র্যান্ডপার পা ধরে মাফ চাইতে শুরু করে। হঠাৎই একটা মহিলা এসে নীল ডাউন হয়ে এন জিয়াং এর হাত ধরে হেল্প চাইতে থাকে। আঙ্কেল তাকে পুশ করলে দেওয়ালে ধাক্কা লেগে সে সেন্সলেস হয়ে যায়। পরের সিনে এন জিয়াং আর গ্র্যান্ডপা তাকে হসপিটালে দেখতে যায়। গ্র্যান্ডপা এন জিয়াংকে বলে ওর পেটে তোমার আঙ্কেলের বাচ্চা, তাই ওকে আমাদের মাফ করতেই হবে। কিছুদিন পর আমরা ওকে পুলিশ স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসবো। এন জিয়াং বলে ঠিক আছে, যা তোমার ইচ্ছা। এরপর আমরা এন জিয়াংকে পার্কিং লটে দেখতে পাই, যেখানে পেছন থেকে তার উপর জুন অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু কিছু করে ওঠার আগে ওখানে জিন চ্যাং আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং জুনকে মেরে মাটিতে ফেলে দেয়। জিন চ্যাং জুনের পাশে একটা ইনজেকশন পড়ে থাকতে দেখতে পায়।
যেটা চেক করে সে জানতে পারে ওটা HIV ভাইরাসের একটা ইনজেকশন। সবাই মিলে জুনকে চাপ দিলেও স্বীকার করে এসবও জিট্যাং এর কথাতেই করেছে। পরের সিনে এন জিয়াং আর জিন চ্যাং ওই প্রেগনেন্ট মহিলার কেবিনে যায়, যেখানে প্রেগনেন্ট মহিলাটি আর জিট্যাং ছিল। তারা এন জিয়াং আর জি চ্যাংকে দেখে শকড হয়ে যায়। এন জিয়াং আর জি চ্যাং তাদের আসল রূপ জানতে পেরে আগে থেকেই পুলিশকে কল করে রাখে। কিছুক্ষণের ভেতর ওখানে পুলিশ অফিসার এসে জি চ্যাং আর প্রেগনেন্ট মহিলাটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নেক্সট সিনে জি চ্যাং এর বাড়ির বাইরে এন জিয়াং আর জিন চ্যাংকে দেখানো হয়। এন জিয়াং জিন চ্যাংকে কিস করে আর বলে ডিভোর্সের প্ল্যান ক্যান্সেল। এই বলে তারা একে অপরের হাত ধরে ভেতরে চলে যায়। আর এর মাধ্যমেই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।